দেশকে যারা কোনোদিন দেশই মনে করেনি, দেশকে মনে করেছে লুটের মাল, দেশের ধন সম্পত্তি প্রাকৃতিক সম্পদ এগুলোকে লুট করো, নিজেদের সম্পদ বাড়াও এবং দেশ মাতৃকা, সেই দেশমাতৃকার জন্য যারা এতটুকু চিন্তা করেনি দেশকে টুকরো টুকরো করে ভাগ করে ফেলতে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে দল, তার যে ধারা, সেই ধারা অব্যাহত তো অবশ্যই রয়েছে। আর সেই ধারাটা ফুলে ফেঁপে আরো বিশাল আকার ধারণ করেছে যদি সেই দেশের এমন একটি দল থাকে আর সেই দলের প্রধান চালিকা শক্তির জায়গায় বসে থাকে একজন বিদেশি বা বিদেশিনী এবং তার উত্তরপুরুষেরা, তাহলে সেই দলটি ঠিক কি ভূমিকা নিতে পারে সেগুলো সকলের চোখে বারবার করে ধরা পড়েছে। আজকে এই দেশকে অপমান করা, দেশের সঙ্গীতকে, রাষ্ট্রগীতকে অপমান করাটা কিন্তু হিমশৈলের চূড়া মাত্র বা উপসর্গ মাত্র। রোগের যেমন উপসর্গ থাকে, এটা অনেকটা সেই ধরনের। আসল জায়গাটাকে চেনা যায় সেই আচরণ দ্বারা। সোনিয়া গান্ধী ঠিক কি করলেন, তার আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কি অশালীন আচরণ করলেন এবং তার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী এবার ঠিক কি প্রতিক্রিয়া জানালেন, সেগুলো আগে পরপর আপনারা দেখে নিন এবং তারপরে আপনাদেরকে দেখাবো আরো অনেক কিছু, যেগুলো দেখলে বুঝতে পারবেন যে চতুর্দিকে এরা ঠিক কিভাবে ছড়িয়ে আছে। সুধী দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার মানুষের ভাষায়, আর আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। চলুন দেখে নি আসল ঘটনাগুলো ঠিক কি কি পরপর। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্মা, ত্বম হি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, वंदे मातरम। इनका पता नहीं कहां से इनके दिमाग में घुस गया। अब अजीब चीजें घुस जाती है, बट इनके माइंड में घुस गया कि फॉरेन पॉलिसी इज दिस। अब पता नहीं किसने डाला, कहां से घुसा कि भाई फॉरेन पॉलिसी का मतलब इमेजिन द इग्नोरेंस। फॉरेन पॉलिसी। एक चीज पूछ सकता हूं? हाँ, मिलनी समझ के तो नहीं पकड़ा था? I have not reached there yet. But 150वां साल है वंदे मातरम के प्रागट्य का। हमने लाल किले की प्राचीर से मोदी जी ने वंदे मातरम को फिर से एक नया आयुष्य देने का काम किया है। और इनकी निर्लज्जता देखिए, कांग्रेस पार्टी के मुख्यालय पर वंदे मातरम का गान हो रहा था। चालू गान में कांग्रेस की नेत्री सोनिया जी ने कांग्रेस अध्यक्ष को गान रोकने का कहा। हम सब टीवी पर देखते रह गए। 80 साल के बाद बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है, वो भी सोनिया जी को राज नहीं आता है। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी। कोई स्वप्न में भी कैसे सोच सकता है कि वंदे मातरम
उसका गान अधूरा छोड़ दिया जाए? कांग्रेसियों को शर्म आनी चाहिए, और जरा भी शर्म बची है तो दो हाथ जोड़कर बंकिम बाबू की अमर आत्मा से और देश की जनता से माफी मांगनी चाहिए। এবার আপনাদেরকে দেখাবো এই রাজ্যের স্বাধীনতা দিবসের বহুল প্রচারিত হয়ে গেছে এমন একটি দৃশ্য, যেটা সোশ্যাল নেটওয়ার্কে খুব ভাইরালও হয়েছে। সেই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন এরা কারা, আর এরা এতদিন এই দেশকে নিয়ে ঠিক কি করেছে। অভ্যাসটা ত্যাগ করতে পারছে না। এটি হলো নিমতা উত্তর এরিয়া কমিটির কমিউনিস্ট পার্টি এদের অফিস। দেখুন, দেশের পতাকা নিচে, লাল ঝান্ডা এদের উপরে। এরা কোনোদিনও ভারতের ছিল না, ভারতের হতেও পারবে না, এরা ভারতীয়ই নয় অ্যাকচুয়ালি, তাই এই অবস্থা। দেখুন দেখুন অবস্থা, দেখুন দেখুন দেশদ্রোহী এরা। এক্ষুনি পতাকা নামাও ওদের, দেশের পতাকা নিচে আর ওদের পতাকা ওপরে। যারা দীর্ঘদিন দেশের পতাকা তোলেনি, আজকে তাদের এই অবস্থা। এরা জানে না, শিষ্টাচার জানে না এরা। দেখুন অবস্থা, দেখুন দেখুন দেশের পতাকা নিচে, বাবুদের পতাকা ওপরে। দেখুন অবস্থা, দেখুন দেখুন অবস্থা। দেশের পতাকা নিচে, দেশের পতাকা নিচে, বাবুরা পতাকা ওপরে তুলে রেখেছে। পতাকা নিচে আর দলের পতাকা ওপরে। হ্যাঁ, এই তোমাদের কালচার, এইসবই তো শেখায় কমিউনিস্টরা। হঠাৎ করে দেশপ্রেমিক হলে এরকমই হয়। এবার আসছি এই এপিসোডটার আসল জায়গাটায়। সুধী দর্শকবৃন্দ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ভোটের আগে থেকে এই রাষ্ট্রবিরোধী শক্তিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে এবং একের পর এক জনসভায় বিভিন্ন লড়াইয়ের মাধ্যমে তিনি এই যে রাষ্ট্রবাদ নিয়ে আজকে এত মানুষের রাস্তাঘাটে সবাই আমি রাষ্ট্রবাদী বলে সবাই বলছেন, আজকে তো ভোটে জেতার পর বলছেন, তিনি সেই ভোটের আগে থেকে এই ডাকটা দিয়েছিলেন যাকে বলা হয় পায়োনিয়ার, পথিকৃৎ। তা তিনি সেই রাষ্ট্রবাদকে প্রচার করবার যদি এই পশ্চিমবঙ্গে অন্যতম কাণ্ডারি কেউ হয়ে থাকেন, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাকে তার অতি বড় নিন্দুকও অস্বীকার করতে পারবে না। আর বন্দে মাতরম বিল পাশ হয়ে যাওয়া, বন্দে মাতরমকে প্রত্যেকটি সরকারি ক্ষেত্রে এমনকি বিদ্যালয়ে বাধ্যতামূলক করা, সেটা গাওয়াকে, এরকম নজিরবিহীন অসংখ্য সিদ্ধান্ত, দেশভক্তিমূলক সিদ্ধান্ত তিনি বারবার নিয়েছেন। আর তিনি যেটা করেছেন, তিনি পুলিশি সিস্টেমের পরিশুদ্ধিকরণ ঘটাচ্ছেন। একের পর এক সিদ্ধান্ত, পুলিশের পুনরুজ্জীবন যাকে বলা হয়, পুলিশি সিস্টেমটাকে তিনি সঠিকভাবেই সেটা করেছেন। তার কারণ, দেশে আইন শৃঙ্খলাকে বজায় রাখতে গেলে যাকে বলা হয় আইনের রক্ষক, আইন তো দেশের আইনসভাতে পাশ হয় এবং সেটার বিচার হয়ে সেই আইনের যে ফলাফল বলা যায় বা আইন কি রায় দিল সেটা দেয় হচ্ছে আদালত।
গেল আর একটা স্তম্ভ। আর এই দুটি স্তম্ভের যে ফলাফলটা, আইনের রক্ষক যাকে বলা হয়, সেটি হচ্ছে আমাদের দেশের পুলিশি সিস্টেম। এবং সঠিকভাবেই যে দেশটাতে বা যে রাজ্যটাতে শাসকের আইন ছিল, বা বলা ভালো কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেসের আইন ছিল, সেটাকে পাল্টে ফেলে আইনের শাসন প্রতিষ্ঠিত করবার তিনি যে চেষ্টা করছেন, সেই চেষ্টা প্রত্যেকটি রাষ্ট্রবাদী মানুষ যেভাবে তাকে সাধুবাদ জানাচ্ছে, মানতে বাধ্য হচ্ছে কেউ কেউ। কারা কারা? যারা যারা আইন ভাঙতে অভ্যস্ত ছিল। আইন কাকে বলে? আইন মানি না, আইন আমার ইচ্ছাটাই আইন, এইগুলো যারা অভ্যস্ত ছিলেন তারা একটু অস্বস্তি বোধ করছেন, এবং সেই আইনের শাসন, তার যে পরিবেশ পরিমণ্ডল, সেখানে তাদের বড্ড বড্ড অসুবিধা হচ্ছে। এখন এর মাঝখানেও আর একটা জায়গা আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনাকে এই এপিসোডের মাধ্যম দিয়েও জানাচ্ছি, এই যে স্বাধীনতা দিবস পালিত হয়ে গেল, এই স্বাধীনতা দিবসে ক্ষুদ্র সামর্থ্যে, ক্ষুদ্র পরিসরে অসংখ্য জায়গা ঘুরে বেড়ালাম, তার সাথে বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ভিডিও আমাদের দপ্তরেও এসে পৌঁছল। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু যথেষ্ট চিন্তার। অসংখ্য পৌরসভাতে, অসংখ্য জায়গাতে এই বন্দে মাতরম পুরো গাওয়া হলো না, অর্ধেকটা গাওয়া হলো। আগে যেমন দুটো পংক্তি গেয়ে ছেড়ে দেওয়া হতো, তেমনটাই করা হলো। কোথাও কোথাও জাতীয় পতাকা উত্তোলন করতে দেব না এই বলে দুটি, ওই পুজো কমিটি বলুন, ক্লাব বলুন, তাদের মধ্যে টানা হিসরা, ঝামেলা বা ক্রিয়েটেড একটা ঝামেলা তৈরি করা, কে বেশি প্রভাবশালী সেটা দেখানোর জন্য এরা ভুলে যাচ্ছে যে বিজেপি একটি রাজনৈতিক দল, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুধু না, বিজেপির রাজ্য সভাপতি তিনিও শুধু না, দেশের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারাও মনে করেন যে সরকার সেটা হচ্ছে রাজ্য সরকার। সেটাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, এটা বিজেপি সরকার, বা যেমন ওই মমতা সরকার বলা হতো, তেমনি এটা শুভেন্দু সরকার নয়, এটা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার। কাজেই সেখানে আইনটা সবার ক্ষেত্রে সমান। আর রাজধর্ম পালন করা কাকে বলে সেটা প্রত্যেকটি মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে করে দেখাচ্ছেন, এবং অতীতে যারা এই রাজ্যকে শাসন করেছেন বিভিন্ন সময়ে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে মুখ্যমন্ত্রিত্ব ঠিক কাকে বলে। কিন্তু তার সাথে রাজ্য সরকারের প্রতিও এটা দৃষ্টি আকর্ষণ করবার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে চলা যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের সুন্দর সুন্দর সমাজ কল্যাণমূলক, সমাজ সংস্কারমূলক, আইনের শাসন প্রতিষ্ঠার যে প্রয়াস এবং সমৃদ্ধির দিকে এগোনোর জন্য যে পদক্ষেপগুলো, সেই সমস্ত পদক্ষেপ কিন্তু কিছু এখনো বুঝতে পারছে না পরিবর্তন হয়ে গেছে। এরকম মানুষজন হঠাৎ করে ভেবে ফেলছে যে আমি নেতা, আমার এলাকা, আমি যা বলবো তাই হবে, আগামী দিনে আমাকে কাউন্সিলর হতে হবে, আগামী দিনে আমাকে চেয়ারম্যান হতে হবে, আগামী দিনে আমাকে প্রধান হতে হবে, জেলা সভাপতি হতে হবে, মানে পঞ্চায়েত সমিতির ওটা কি বলে, যে জেলা সভাধিপতি নাকি, এই হতে হবে, মানে উচ্চ ভোটের টিকিট পেতে হবে,
তার জন্যে কি প্রয়াস কি প্রয়াস, এবং তার জন্যে যা খুশি তাই করব, এবং ওই পুরনো সিস্টেমকে কপি করে আমি আবার একটা পুরনো তৃণমূল কংগ্রেসের একটা নতুন বিজেপি সংস্করণ তৈরি করে এলাকায় ঘুরে বেড়াবো। এইটা কিন্তু অবিলম্বে বন্ধ করবার দরকার। তার কারণ ঘরে যদি কিছু কিছু কাজ হচ্ছে, অবশ্যই এই সূত্রে বলে রাখি, অত্যন্ত রাজনীতি হচ্ছে অত্যন্ত ধৈর্যের জিনিস। আমরা আগের এপিসোডেই সেটা আলোচনা করলাম। রাজনীতিতে অসংখ্য থিওরি আছে। আমাদের প্রাচীন শাস্ত্রটা পুরোটাই রাজনৈতিক দর্শন এবং সমাজ কল্যাণ রাজধর্মকে শেখায়। আমাদের দুটো মহাকাব্য, দেশের মধ্যে ধর্ম স্থাপন, রাজধর্ম পালন, এই সমস্ত কিছু নিয়েই আমাদের দুটি মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত। আর কাউকে ফলো করতে হবে না, সব কিছুর শেষ কথা যা গীতা, তাতেই তো সবকিছু বলা আছে। কিন্তু আবার এটাও ঠিক, ওই গীতাতেই কিন্তু বলা আছে যে অর্জুন, কাজ তো সবকিছু করা আছে। এই দেখো, ওই বিশ্বরূপ দর্শন যোগ, অন্যান্য এপিসোডে অনেক সময় আপনাদের এখানে আলোচনা করি, কর্মযোগ, বিশ্বরূপ দর্শন যোগ, অর্জুন বিষাদ যোগ, এগুলো নিয়ে অনেক এপিসোডে আলোচনা করেছি। আজকের এই এপিসোডে সেটাকে দীর্ঘায়িত করছি না। ঘরে আগুন লাগলে তখন এক জায়গায় বসে মিটিং করবার অবকাশ থাকে না, দমকলে মিস কল মেরে বসে থাকার সময় না, এবং একটি টেক্সট লিখে বিভিন্ন দপ্তরে যে আমার ঘরে আগুন লেগেছে আপনারা আসুন বলার সময় না। ঘরে আগুন লাগলে অবিলম্বে জল দিয়ে সেটা নেভানোটাই কাজ, এবং সেটা অবশ্যই কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব, অত্যন্ত বিচক্ষণ নেতৃত্বদের হাতে এই দেশ চলছে, সে আশা তো অবশ্যই রাখি। কিন্তু সংবাদ মাধ্যমের কাজ যেটা, যে কোথায় কোথায় সেই খুঁতগুলো, কোথায় কোথায় দেশের অগ্রগতি প্রতিহত হচ্ছে, কোথায় কোথায় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালিত হচ্ছে না, বরঞ্চ তার নির্দেশকে চ্যালেঞ্জ করা হচ্ছে, টেক্কা দেওয়া হচ্ছে, ঔদ্ধত্য দেখানো হচ্ছে, সেই জায়গাগুলো তো অবশ্যই ধরিয়ে দেওয়ার জায়গা আছে, এবং সংবাদ মাধ্যমের সেটাই কাজ। তেমনি ওই শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন যে অর্জুনকে, যে সব কাজ কিন্তু আগে থেকেই করা আছে, অর্জুন অস্ত্র তোলো, যুদ্ধ কর। কাজেই কিছু কিছু কাজ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে করাটা খুব জরুরি। তার কারণ সেটাকে যদি বাড়তে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু ক্যান্সারের মতো সারা শরীরে ছড়িয়ে পড়ে। শুধু দর্শকবৃন্দ, আশা রাখবো রাষ্ট্রবাদী সরকারের সমস্ত রকম সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো সামাজিক সংস্কার এবং দেশের এগিয়ে চলার পথে আমাদের সাহায্য করছে, সহায়তা করছে, এবং সর্বোপরি দেশের সংবিধান এবং আইনকে আমরা সকলেই শ্রদ্ধা করব এবং মেনে চলব। শুধু দর্শক, আপনাদের সকলকে অনুরোধ জানাই, চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং নোটিফিকেশন অবশ্যই অন রেখে অল করে দিন। আর আপনাদের মতামত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই আমাদের পাথেও আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।